একটা বিশাল বড় একটা ভুল ধারণা তৈরি হয়েছে। এটা আমাদের মধ্যে অনেকে এগুলো তৈরি করছে যে স্টুডেন্টরা মানেই বা তরুণরা মানেই সম্ভবত একদম সবকিছু নতুন করে শুরু করবে, তাদের চিন্তা ভাবনা এমন এত ইউনিক হবে যে যেগুলা কেউ কখনো। উছিলা দেওয়া হচ্ছে বিবিধ থেকে। আপনার কি মনে হয় না যে এরা যে বিপথে যাচ্ছে? হ্যাঁ, বিএনপি যতই এখানে বলুক যে তাদের কিছু করার নাই, তাদের কিছু বলার নাই, তাদের কথা শুনে না, তাদের সাথে বেয়াদবি করে, বিএনপির তো কিছু হলেও রেসপন্সিবিলিটি ছিল। প্রোগ্রেসিভ বাফের আরেকটা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাশেদ। আমার সাথে আছেন ইমতিয়াজ মির্জা ভাই। আমরা অনেকদিন ধরেই বিভিন্ন কাজের এবং পারিবারিক ব্যস্ততার কারণে শো করতে পারছিলাম না। আমরা আশা করছি এখন থেকে আমরা আবার নিয়মিত হব। আপনাদের অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন শো গুলো শুরু করার জন্য, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমরা রিসেন্টলি আমাদের 1 বছর পূর্তি হয়েছে এবং আমাদের 16,000-এর মতো সাবস্ক্রাইবার হয়েছে। সো উই দেশের বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তো আমাদেরকে আসলে নিয়মিত শো করে যেতে হবে, অসঙ্গতিগুলি নিয়ে কথা বলে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। মির্জা ভাই, আজকে একটা স্পেশাল ইস্যু নিয়ে কথা বলতে চাই। আমরা তো সবাই খুব ভালো মতো জানি যে জুলাই এর যে আপরাইজিং হইলো, এইটার মাসল যেই হোক, এটা সামনে থেকে নেতৃত্ব দিছে ছাত্ররা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারা আসলেই নেতৃত্ব দিছে এবং তারা তাদের পিছনে অনেকে ছিল, বড় বড় রাজনৈতিক দল ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তারা নেতৃত্ব দিছে কি। এবং গত কিছুদিন ধরে তাদের কাজ কারবার দেখে মনে হচ্ছে যে তাদের যে পটেনশিয়াল ছিল সেটা তো কিছুই দেখতে পাচ্ছি না। উল্টা আরো বিভিন্ন রকমের অসঙ্গতি চোখে পড়ছে তাদের আচার আচরণ, কথাবার্তা, কাজ কারবারের মধ্যে। একেবারে ওই যে একটা পরিবর্তনের কথা যে তারা বলছিল, যে একটা নতুন রাজনীতি, আমরা সেটা কিছুই দেখছি না। আমরা সেই পুরানো বস্তা পচা নোংরা রাজনীতির একটা ইয়ে দেখতে। আপনি কেন মনে হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনের দিকে আমরা কেন যাচ্ছি? ধন্যবাদ রাশেদ। খুবই সুন্দর একটা টপিক উত্থাপন করছো তুমি। আম, এটা নিয়ে আসলে সবারই আলোচনা করা উচিত, আমাদের দীর্ঘ লেখালেখি করা উচিত। ইনফ্যাক্ট আমি একটা লম্বা লেখার প্রস্তুতি নিতেছি এটার ব্যাপারে। আম, দেখো যে শুরু থেকে আমাদের ধারণা ছিল যে স্টুডেন্টরা যে এই আম, আন্দোলনের নেতৃত্ব দিল, যে এই আন্দোলনটা দীর্ঘ 15 বছর ধরে বড় বড় দলগুলো যারা করতে পারে নাই, তারা তারা যে পরিণতি গুলো দিছে সেটার জন্য আমরা স্টুডেন্টদের প্রথমে মাথায় তুলে রাখছি। এবং বাংলাদেশের আপামর জনতা সবার একটা ধারণা ছিল, ইভেন বড় পার্টিদেরও একটা ধারণা ছিল যে স্টুডেন্টরা মনে হয় যে নতুন একটা ফ্রেশ ব্রেথ, একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবে। এখন নতুন চিন্তা বলতে আমরা কি বুঝি? নতুন চিন্তা বলতে আমরা কি মানে একদম প্যারাডাইম শিফট, একদম সবকিছু নতুন ধরনের এরকম কিছু না আসলে। নতুন চিন্তা বলতে যে ধরনের রাজনীতি আমরা দেখি, তুমি ইউএসএ তে থাকো, আমি কানাডাতে থাকি, অন্যান্য দেশগুলো যেভাবে চলে, যে দেশের ইকোনমিক যে প্রবলেম গুলো আছে, তারপর এই স্বাস্থ্য গত সমস্যা, তারপর এই শিক্ষাগত যেসব সমস্যা, সেই সমাধানগুলোর একটা নতুন ওয়েতে চিন্তা করা এবং সেগুলারে সমাধান করা। আমার ধারণা ছিল যে ছাত্ররা সম্ভবত এই ধরনের একটা আলাপ তারা নিয়ে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো যে আমরা এগুলো কোনোটাই দেখতেছি না। এরা আসলে আম, এরা একটা একটা বাংলাদেশে একটা বিশাল বড় একটা ভুল ধারণা তৈরি হয়েছে। এটা আমাদের মধ্যে অনেকে এগুলো তৈরি করছে যে স্টুডেন্টরা মানেই বা তরুণরা মানেই সম্ভবত একদম সবকিছু নতুন করে শুরু করবে, তাদের চিন্তা ভাবনা এমন এত ইউনিক হবে যে যেগুলা কেউ কখনো চিন্তা করতে পারেনি। এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা কথা। তুমি যদি দেখো এই স্টুডেন্টদের যে এক একটা ছেলে, এই ধরো সার্জিস বলো, হাসনাত বলো, অথবা যারা তিনজন উপদেষ্টা হয়েছে, অথবা এই পাটোয়ারি বলো, অথবা এই যে আজকে মাসুদ বিন হান্নান যে মায়া কান্না করলো, এই লোকগুলার তুমি যদি দেখো, এরা একটা ক্যারেক্টার, এরা ছাত্র রাজনীতির ক্যারেক্টার। তুমি ইউনিভার্সিটির যখন ক্যাম্পাসে ঢুকবা, ক্যাম্পাসের মধ্যে ঠিক এই ধরনের রাজনীতি হয়। ওই যে কাউরে চা খাওয়ানোর জন্য, কাউরে একটা সিট দেওয়ার জন্য, কাউরে এটা করার জন্য, এই প্রক্টরের পুলিশ ম্যানেজ করার জন্য, এই যেই ধরনের যেই রাজনীতি গুলো চলে, এরা ঠিক এই রাজনীতি গুলো প্র্যাকটিস করতেছে। অথচ আমরা তাদের কাছে কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে তারা
এই বাংলাদেশের ইকোনমিক ভবিষ্যৎ নিয়ে আলাপ করবে। যেই এই কোটা আন্দোলনটা হলো, যে বেকার সমস্যার জন্য বাংলাদেশের 40% তরুণ, এই এই বিশাল সমস্যা, বিশাল সংখ্যক মানুষের ভবিষ্যৎ কি হবে, সেই ধরনের কোনো আলাপ এদের মধ্যে নাই। এরা প্রথমেই শুরু করলো বিএনপি কে অ্যান্টাগনাইজ করার কথা বলা। তারা তারা মানে যা তা বললো, 15 বছরের ইতিহাস সম্পূর্ণ ভুলে গেল। তারা ভাবছে যে জুলাইয়ের আগে বাংলাদেশে কোনো অস্তিত্ব ছিল না, কোনো স্ট্রাগল ছিল না, তারা সেটা থেকে শুরু করলো। আম, তো আমি আবারও আরো একটু বলবো এই ব্যাপারে, কিন্তু আপাতত আমি মানে তোমার কাছে ফিরতে চাই এটা বলে যে এটা আমাদের জন্য একটা বিশাল আসলে হার্ট ব্রেকিং, আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ছিল। বাট এই স্টুডেন্ট পলিটিক্স আসলে এটা সত্যি কথা বলতে মানুষকে সত্যি কথা বলতেই হবে, সেটা হলো যে দে আর বেসিক্যালি গোয়িং নোওয়্যার। এবং আমি বলবো যে আমি পার্সোনালি আসলে বড় পার্টির কাছে এর চেয়ে অনেক ভালো ভালো জিনিস আশা করি। আমি জানি যে তারা করতে পারবে। এই যে ভগ্ন দশায় আছে বিএনপি বলো বা অন্য পার্টিগুলা, তারা এর চেয়ে অনেক ভালো রাজনীতি, অনেক ভালো কাঠামো তারা উপহার দিতে পারবে। এই এই বস্তা পচা যেই নতুন বন্দোবস্ত নামে যেসব কথা তারা বলতেছে, এদের চেয়ে ভালো রাজনীতি নতুন পুরোনো দলগুলো দিতে পারবে। এই যে আমি এই এই আপনার এটার সাথে 100% একমত। আমি এখন পর্যন্ত ট্যানজিবল একদম সলিড কোনো পলিসি প্রপোজাল তাদের কাছ থেকে শুনি নাই, যে তারা একটা স্ট্যান্ড নিছে একটা বিষয়ে যেইটা সরাসরি একটা সাধারণ মানুষের জীবনে রিফ্লেক্ট করবে। বিএনপি একটা বুর্জোয়া রাজনৈতিক দল, তারা ক্ষমতায় যাইতে চাবে, ক্ষমতায় গিয়ে তাদের কাজ করতে চাবে। তারাও দেখি একটা সুন্দর 31 পয়েন্টস নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। এ কিন্তু এদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত তো কিছু দেখি না। আচ্ছা, আপনার কি মনে হয়? আমার এটা ব্যক্তিগত ধারণা, আপনি একমত নাও হইতে পারেন। আমার মনে হইতেছে যে এই এই ইয়ে জাতীয় নাগরিক কমিটি আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের ভিতরে জামাতের একটা প্রচন্ড রকমের প্রভাব আছে। পাশাপাশি যে অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছেন, স্পেশালি এই পিনাকি আছেন, ইলিয়াস আছেন, ওই দিক দিয়ে এই মাহমুদুর রহমানের মতো আধুনিক ডানপন্থী মানুষজন আছেন। আপনার কি মনে হয় যে এরা এই ছেলে পেলেগুলিকে অনেক বেশি প্রভাবিত করছে, এবং এই প্রভাবটা আসলে তাদেরকে এরকম একটা বাজে ট্রাজেক্টরির দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে? আম, আমি বলবো কিছুটা মানে তাদের অবদান আছে, কিছুটা ধরো 50-30 থেকে 30-40%। কিন্তু আমার মনে হয় যে ম্যাক্সিমামটাই তাদের নিজস্ব ভুল ধারণা। এই ধরো জামাত শিবিরের ইনফ্লুয়েন্সের কথাই বলি, তারা যে আসছে জামাত শিবির থেকে। জামাত শিবিরের মধ্যে অনেক মানুষই করতে পারে রাজনীতি, অনেকে জামাত শিবির মানে প্রাক্তন অবস্থায় করে। আমাদের পিনাকি ভট্টাচার্য উনি পিসিবিবি করতো, এখন সে জামাত শিবির রাজনীতি, মানুষ রাজনীতি চেঞ্জ করে। মির্জা ফখরুল আলমগীর উনি বামপন্থী রাজনীতি করতো, এখন বিএনপি রাজনীতি করে। মানুষ এরকম চেঞ্জ হয়, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। কথা হলো যে যারা এই ইয়াং ছেলেরা যারা আসছে তারা আসলে কি নিয়ে আসছে, তারা তার একটা একটা করে ধরি। এই ধরো যে মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড বলা হইতেছে, সে কি একটা অদ্ভুত তত্ত্ব নিয়ে আসলো, পালংবাদ। ঠিক আছে, যার কোনো অস্তিত্ব নেই, ভাববাদ। মানে এই ধরনের, মানে প্রথম কথা হলো এই ছেলেটা একটা বাংলাদেশে যে ইন্টেলেকচুয়াল স্পেয়ারে আমরা লেখালেখি করি, এটার মধ্যে সে তার যে আইডিয়া গুলো আছে সেটা নিয়ে সে নামে নাই, এটা নিয়ে চ্যালেঞ্জ হয়নি। যদি সে ডিবেট করতো, যদি সে সবার সামনে উন্মুক্ত হতো, তখন কিন্তু তার এই ধরনের এই ভাববাদী এই সব অস্তিত্ব সব উড়ে যেত গিয়া। কিন্তু তার হাতে চলে গেছে আনলিমিটেড ক্ষমতা, তাকে মাস্টার মাইন্ড বলা হইতেছে, সে যা খুশি তা করতেছে। এবং মানে এই যে যে পাটোয়ারি বলো, তারপর এই ধরনের যে ধরনের বাজে ধরনের মানে এই ক্ষমতার রাজনীতির জন্য যা যা করতেছে, এগুলো তো কমপ্লিটলি তার ফেলিয়ার। তারপর ধরো এই যে হাসনাত, আজকে দেখতেছি সে ওয়াজের মতো কথা বলতেছে। এর আগে কি কি বলছে, মানুষ তো এখন তারে শুধু গালি দেওয়া বাকি রাখছে। আমি তারে বলতেছি আগামী 1 মাসে দেখবা যে মানুষ তাকে রাস্তার মধ্যে গালি দিবে এবং থুতু মারবে, তার যে অবস্থা চলতেছে। সে কি বলতেছে, সে বলতেছে ফ্যাসিবাদের কলম মানে ভাঙা ফেলতে হবে সব, সে কলম ভাঙা ফেলবে। অথচ মানে স্বাধীনতা কিন্তু, বাক স্বাধীনতার জন্য কিন্তু এই এতগুলো মানুষ জীবন দিছে। ঠিক আছে। তারপর এই এই মানে একটা অবস্থান থেকে একটা চায়ের দোকানের একটা মানে এইসব তর্কে এই ধরনের কথাবার্তা চলতেই পারে। কিন্তু যখন তোমার লক্ষাধিক ফলোয়ার থাকবে, যখন তুমি জাতীয় রাজনীতি একটা গুরুত্বপূর্ণ, তখন তোমার প্রতিটা আপনাকে কথার রেসপন্সিবিলিটি থাকে। ওজন, তোমার রেসপন্সিবিলিটি থাকতে হবে।
আজকে আপনাকে সে এইটা আজকে কি এখানে একটু বলতেছে সে? হ্যাঁ, এই বলো। জায়গায় একটু একটু ইন্টারফেয়ার করি। এই জিনিসটা বাংলাদেশে একটা বিরাট বড় সমস্যা। আপনি যদি রাজনৈতিক নেতা হতে চান, আপনি যদি রাজনৈতিক নেতা আপনাকে একদম প্রথম থেকেই পলিটিক্যালি কারেক্ট কথা বলা প্র্যাকটিস করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ পলিটিক্যালি কারেক্ট কথা বলতে না পারলে আপনি দলকে বা আপনার প্রতিষ্ঠানকে, আপনার রাজনৈতিক যে ইয়েটা আছে, মোর্চাটা আছে, তাদেরকে সব সময় আপনি বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় ঝামেলায় ফেলবেন। এই দিক দিয়ে আমার একজনের কথা বলতেই হবে। এটা অনেক, আমি আমি সবাই জানে আমি বিএনপি সাপোর্টার, বড় ধরনের বিএনপি সাপোর্টার, কিন্তু তারেক রহমান গত কিছুদিন যাবৎ যেইভাবে কথা বলছেন, অত্যন্ত সাবধানে এবং পলিটিক্যালি কারেক্ট কথাটা বলে যাচ্ছেন, এই জিনিসটার থেকে সবার, বিএনপির অনেক লোকজনের অনেক কিছু শিখার আছে, এদেরও অনেক কিছু শিখার আছে। বিজয় ভাই, আপনি কথাটা শেষ করেন, আমি আর একটা প্রশ্ন আপনাকে এটার সাথে অ্যাড করে দিই। যে আমার মনে হয় সবসময়, বেশ গত কিছুদিন ধরে, যে আমি শুরু থেকে লেখালেখি করতেছিলাম বিএনপির উচিত এদেরকে মেন্টর করা, সবচেয়ে বড় দল হিসেবে বিএনপির উচিত এদেরকে মেন্টর করা, মেন্টর। এখন এখন বিএনপির ভিতর থেকে কথাবার্তা শুনতেছি, তারা বলতেছে যে এরা তো আমাদের সাথে কথা বলতে চায় না, এরা আমাদের সাথে বেয়াদবি করে, এই ধরনের বিভিন্ন ধরনের উছিলা দেওয়া হচ্ছে বিএনপির ভিতর থেকে। আপনার কি মনে হয় না যে এরা যে বিপথে যাচ্ছে? হ্যাঁ, বিএনপি যতই এখানে বলুক যে তাদের কিছু করার নাই, তাদের কিছু বলার নাই, তাদের কথা শুনে না, তাদের সাথে বেয়াদবি করে, বিএনপির তো কিছু হলেও রেসপন্সিবিলিটি ছিল একটু প্রোঅ্যাক্টিভ ভাবে এই ছেলেপেলে গুলিকে একটু সামাল দেওয়া। কারণ কারণ আমরা তো বুঝতেছি যে এই পার্টিটা যদি আহ প্রধান বিরোধী দল না হইতে পারে, সেই ক্ষেত্রে প্রধান বিরোধী দল হবে জামাত। এখন জামাত যদি বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়, দ্যাটস নট এ গুড থিং। বাংলাদেশের যেই সরকারি আসুক, অর্থনৈতিক কারণে এবং অন্যান্য কারণে কিছুদিনের মধ্যে তারা মানে অজনপ্রিয় হবেই। সেই ক্ষেত্রে জামাতের মতো দল আরো বড় হয়ে ফিরে আসার সম্ভাবনা থাকে। বিএনপি কি এটা বুঝে না? এটা কি তাদের তাদের কিছুটা হলেও তো দায়িত্ব নিতে হবে যে তারা ব্যর্থ হয়েছে এই ছেলেপেলেগুলিরে ম্যানেজ করতে। না দেখো, এখানে ব্যাপার হচ্ছে বাংলাদেশ একটা গরিব দেশ। আমাদের কোর যেই প্রবলেম গুলো, আমি যে কথাগুলো সবসময় বলি, যে কারণে আমার সাথে মানুষের সাথে সহজে লেগে যায়, সেটা হলো যে প্রথম কথা হলো যে আমার কথা ছিল ঐক্য। তারপর ছিল যে ডিস্টেবলাইজ করবে, এগুলোর বিরুদ্ধে আমি দাঁড়াইছি এবং স্ট্রং স্ট্যান্স নিছি। এগুলো তোমরা ভালো করে জানো। তো এখন যেই কারণগুলোর কারণে এই ছেলেগুলা ফেল হইতেছে, প্রথম কথা হলো যে যেটা এরা জামাত শিবিরের আদর্শিক হিসাবে তারা নিতেছে, তারা চাইতেছে যে ফেসবুক হিসাবে তারা মানে নীতি নির্ধারণ করবে। ফেসবুকে একটা জনপ্রিয় কথা যেটা চলতেছে সেটাকেই তারা মানে ধরে নিতেছে, মানে এই করে। তো তারা 5ই আগস্ট 6ই আগস্ট থেকে বিএনপির পিছনে উঠে পড়ে লাগছে। এটা তো তাদের দরকার ছিল না বিএনপির পিছনে। তারা নতুন দিনের রাজনীতি নিয়ে আসছে, তারা নতুন দিনের কথা বলবে। তারা যদি ভোট পায়, আমি তাকে নিজে তাদের ভোট দিতাম বা তাদের দলে গিয়ে জয়েন করতাম। আমি একদম তোমাকে সত্যি কথা বলতেছি, আমি একদম হার্টের কথা বলতেছি আমার, যে যদি আমি দেখতে পারতাম যে এদের মধ্যে আসলে কিছু পটেনশিয়াল আছে, আই উড না, হ্যাভ আপনি জয়েন্ট বলছেন দেম। আমারে। ঠিক আছে? তো আমার কথা হলো এই, তারা তো প্রতিটা পদে পদে মানে তারা নিজেদের হাস্যাস্পদ করতেছে। তাদের মানে তাদের এই যে জাতীয় নাগরিক কমিটিকে এখন জাতীয় নাগরিক কমিটি ডাকতেছে মানুষ কেন? কারণ হলো যে এক এক দিন এক এক কথা বলে তাদের। কালকে দেখা গেছে যে আদিবাসীদের উপর যে আক্রমণ হলো, এটা হলো বাংলাদেশের অন্যতম সেন্সিটিভ একটা ব্যাপার। সেখানে দেখা গেছে যে তাদের কমিটির ভিতরের একজন লোক গিয়ে তাদের মানে জয়েন করে বলছে। তাদের ওই ওই লোকটারা আজকে তারা মানে ই করছে। এখন 70% হয়ে গেছে জামাত শিবিরে, তারা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এটাকে বলা হইতেছে জামায়াতের নাগরিক কমিটি। ঠিক আছে? জামাত তার ট্যান্টিকল বিভিন্ন জায়গায় তারা তারা ঢুকাই দিছে, এবং তারা ওই এই ছাত্রগুলা ঠিক ওই ভাষায় ওইভাবেই কথা বলতেছে। তো আমি বলবো যে জাইগান্টিক ওয়েস্ট অফ মানে টাইম। এবং এটা আসলে আমি বিএনপির চেয়ে আমি দোষ দিব যে যারা যারা এই যে অনলাইনে কিছু সুশীল মানুষ আছে, অনলাইনে কিছু এদের তোমরা ভালো করে চিনো, এই যে যারা কিছু ফ্যামিলিস্ট পাবলিক আছে, তারপর অনেকেই আছে, তারা বলতেছে যে নতুন দিনে নতুন বন্দোবস্ত। এরা কোনো মতেই বিএনপি কে ভোট দিবে না। দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। বিএনপি কে ভোট দেওয়া, আমি বলি না যে বিএনপি চাঁদাবাজি করে, এটা সেটা তাদের ব্যাড রেকর্ড আছে, অনেক কিছু কারণ থাকতে পারে বিএনপি কে ভোট না দেওয়া। কিন্তু কথা হলো যে বিএনপি কে ভোট না করতে দিয়া তারা যে ওইটার পিছনে লাগতে গিয়া এই ছাত্রদের যেই প্রবলেম গুলা তারা যে প্রথম থেকেই আড়াল করে রাখতেছিল, সেটার কারণে এখন কি হলো? এখন তারা পয়সা একদম মানে এই হয়ে গেল। এখন দেখো, এটা কিন্তু তুমি আর আমি প্রবলেম না, মানে আমরা বিএনপিও প্রবলেম হবো না, দেশের মানুষও প্রবলেম করবো কারা এটার
তোমার এদেরকে টার্গেট করবে হলো ভারত, এদেরকে টার্গেট করবে আওয়ামী লীগ, এবং এরা সবার আগে বলিতে চলবো যদি মানে একটা কোনো উল্টাপাল্টা হয়। আমরা কি চাইতেছিলাম? আমরা চাইতেছিলাম এদের বুক দিয়ে প্রোটেক্ট করতে, এদেরকে ভালোই রাখতে। এরা নিজেরাই নিজেদের পড়ছে, এরা বুঝতে পারতেছে না যে তারা কোন ইয়ের মধ্যে। তারা মনে করতেছে যে তারা সারা জীবন এরকম রাজনীতি করে যাবে। মানে কিছু কিছু মানুষ আছে না, একদম ছোট মানুষ, মানে একদম গাঁও গ্রাম থেকে উঠে আসা হঠাৎ করে ক্ষমতা পেয়ে গেলে যে অবস্থায়, এরা মনে করছে 5 মাসে তারা এই তদবির বাণিজ্য করে বা হয়তো প্রাণো গাড়ি চালায় দুনিয়া উদ্ধার করে ফেলবে। এরপরে যে কি হবে তাদের কোনো মানে ধারণা নাই, এবং তাদের কোনো মানে চিন্তা ভাবনাও নেই। তো এটার পিছনে আমি বিএনপি কে অতটা দায়ী করব না, কারণ বিএনপির পিছনে তারা শুরুতেই লেগেছিল। হয়তো বিএনপি ব্যাক চ্যানেলে কিছু করতে পারতো, কিন্তু আমি বলবো বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী আছে, বাংলাদেশের কিছু এই যে কুলাঙ্গা টাইপের মানুষজন আছে যারা এদের পিছনে হাওয়া দিতেছে, এখনো হাওয়া দিতেছে, যে বলতেছে যে এই এরা বাচ্চা, এরা এটা করবে সেটা করবে, এত কিছু এত ফাক আপ করার পরও এদেরকে আহ মানে কঠোর ভাষায় এদেরকে শাসানো হইতেছে না, বা এদেরকে ভুলগুলো ধরা দেওয়া হইতেছে না। সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ হবে, এবং নিজেদের জন্য তারা গর্ত অলরেডি খুঁড়েই ফেলছে, এটা তো আর কিছু বলার নেই এখন। মেজর ভাই, মানুষ ওপেনলি গালি দিবে। আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে শেষ করব। প্রশ্নটা হলো এরকম যে এইটা তো এখন কমন যে ওরা সরকারি দল, মানুষের মাথায় ঢুকে গেছে যে এরা সরকারি দল। এখন এরা যে সবাই মিলে একটা নির্বাচন ডিলে করার একটা যে মানে একটা প্রচেষ্টার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা স্বীকার না করলে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে সার্জিস 2 দিন পর পর উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে যে যারা কেন নির্বাচন চায়। মানে একটা পলিটিক্যাল পার্টি যারা নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করতে চায়, তারা নির্বাচন চাবে না তো কি করবে? ঠিক না? বিএনপি 15 বছর ধরে 17 বছর ধরে এই আন্দোলন করতে করতে হাজার হাজার মানুষ হারাইছে। যারা যারা আন্দোলন এর সাথে জড়িত ছিল তাদের জীবন শেষ হয়ে গেছে, তারা অবশ্যই নির্বাচন চাবে। এখন আমার প্রশ্ন হলো যে এরা ধরলাম যে এরা নির্বাচন 2 বছর 3 বছর ডিলে করলো, ডিলে করে ওরা ওরা কি গেইন করবে? আমি তো যেটা দেখতেছি যে একটা সময় পর্যন্ত সিচুয়েশন এরকম ছিল যে নির্বাচন যত ডিলে হবে বিএনপির বুঝি তত ক্ষতি হবে। আমি তখন দেখতেছি উল্টা, নির্বাচন যত ডিলে হবে এদের তত ক্ষতি হবে। শেষ পর্যন্ত বিএনপি 300-তে 300টা সিট পাবে। আর এটার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিতে চাই, যে এইটা আমার ধারণা, এই যে 300 মহিলা সিট সরাসরি নির্বাচিত হবে, এখন এইটা যদি প্রতি 3টা সিট মিলে একটা মহিলা সিট হয়, এটা তো বিএনপির জন্য বিরাট বড় সুবিধা হয়ে যাবে। তারা তো ইজিলি 300-র মধ্যে 98-97টা সিট এখান থেকে নিয়ে নিবে। এই ধরনের অদ্ভুত প্ল্যান, এটা কি আপনার মনে হয় বিএনপির ভিতর থেকে আসছে, না এরা দিচ্ছে? এটা কি হইতেছে এখানে? আই এম ভেরি কনফিউজ। না, যারা এই কমিটিতে ছিল, সংস্কার কমিটিতে, তারা এগুলো প্রপোজ করতেছে। তারা কি চিন্তা ভাবনা করে প্রপোজ করছে, তারা রাষ্ট্রবিজ্ঞানের মানুষজন, আমাদের চেয়ে অনেক জ্ঞানী। বাট আমার যতটুকু কমন সেন্সে বলি, আমি আমার পার্সোনাল অপিনিয়ন, আমি বলবো এর চেয়ে খারাপ কোনো আইডিয়ার হইতে পারে না। কারণ বাংলাদেশের এই যে 30টা অলংকার, এটা এরশাদের সময় থেকে তুমি জানো যে এটা 30টা অলংকার হিসাবে এই করে তাদের কোনো তাদের ভূমিকাটা কি আসলে আমি এখন পর্যন্ত জানি না। আজকে 30-40 বছর ধরে রাজনীতি ফলো করি আমি, যে আমরা বলতেই পারবো না যে এই মহিলাগুলা যে যে সংসদে সিটে মানে ঢুকছে, কোটাতে সিটে ঢুকছে, এরা কি করছে আসলে, বাংলাদেশের জন্য কি করছে, এর মহিলাদের জন্য কি করছে? তো এটা আসলে একটা জাস্ট মানে নাম কামানোর জন্য একটা কোটা ভিত্তিক, মানে কোটা তখনই সুবিধা হয় যখন তোমার একটা পিছিয়ে পড়া গোষ্ঠীকে যদি সুবিধা দিতে হয় তখন তাকেই করতে হয়। কিন্তু আমার মতে বাংলাদেশের মহিলারা, বাংলাদেশের 2জন নেত্রী ছিল, 30 বছর তারা রুল করছে বাংলাদেশ, তারা মহিলা ছিল, ঠিক আছে? এটা তো বাংলাদেশের মহিলারা যে পিছিয়ে আছে রাজনীতিতে এরকম কোনো ব্যাপার না। তারা সিটে তারা মানে নির্বাচিত হইতে পারতো, ই করতে পারতো, বিভিন্নভাবে তাদেরকে মানে সুবিধা দেওয়ার মানে চেষ্টা করা হতো। কিন্তু এইভাবে কোটা সিস্টেম করে তাদেরকে দেওয়া, আমি বলবো যে এটা কমপ্লিটলি রং। এবং এটা আসলে মানে কোনো উপকারী হবে না, বা বরঞ্চ একটা জাস্ট একটা ব্যাড এক্সাম্পল হবে। হয়তো কারো কারো সুবিধা হবে, যেমন তুমি বললে যে বিএনপি সুবিধা হবে, বাট আমি বিএনপি সুবিধা হওয়ার চেয়ে আমি বলবো যে এটা দেশের আরো ক্ষতি হইতেছে, যে কারণ এতগুলো আসন হ্যাঁ দেওয়া, হ্যাঁ, অফকোর্স, তাদেরকে আই পাওয়া, এগ্রি। তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়া, তাদেরকে বিভিন্ন ধরনের গরিব একটা দেশের মানে ই করা, রিসোর্স অপচয় করা, এগুলা কমপ্লিটলি মানে খারাপ দিকে যাবে। ঠিক আছে, কারণ বাংলাদেশের আসল সংসদটাই ঠিক মতো কাজ করে না।
বাংলাদেশের সংসদদের কাজ কি? আইন প্রণয়ন করা। বাংলাদেশে কয়টা সংসদ আইন সম্পর্কে কোনো তাদের আইডিয়া আছে? যে যার বেশি টাকা থাকে বা এলাকায় মাস্তানি করে তারাই তো সাংসদ হয়ে যায়। আচ্ছা, এনিওয়ে, তো ওই যে যেই কথাটা বলতেছিলাম যে এই যে সার্জিস হাসনাত এবং এই পাটোয়ারি এবং এই মাসুদ বিন হান্নান এবং সমন্বয়ক, এরা এরা যে নির্বাচনটা পিছাইতে চাইতেছে, এটা এরা করে নির্বাচন ওদের লাভ কি পিছাইতে হবে? চাইতেছে, কারণ ওই যে কারণ তদবির বাণিজ্য তারা করতেছে। ও তদবির বাণিজ্যে তাদের কোটি কোটি টাকা ইনভলভমেন্ট আছে, হয়তো তাদের মানে আসলে একটা মানুষ যেখানে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা দেখে নাই, সেই কোটি টাকা একটা পদের জন্য মানে জাস্ট তদবির করে পাই যেতেছে, এটা তার জন্য বিশাল একটা ব্যাপার। সো যতটুকুই পায় ওইটাই তার জন্য বিশাল বড় ব্যাপার। এখন মানুষ তাদের সালাম দেয়, প্রাডো গাড়ি দেয়, এবং প্রাডো গাড়ির কথা তারা আহ, মানে খুব প্রাউডলি বলে, যেটা তাদের আরো বিশাল ফাঁকা হইতেছে যে নতুন দিনের বন্দোবস্ত। মানুষ বলতেছে তারা চুরি করবো না, অথচ দেখা যেতেছে তারা প্রাডো গাড়ি, তারা অডি গাড়ি দিয়েই মানে তারা মানে যাত্রা শুরু করছে। তাদের এই জানাকের বিশাল অফিস নিছে, বৈষম্য বিরোধীদের বিশাল অফিস নিছে রূপায়ণ টাওয়ারে। এটা টাকা কই থেকে আসলো কেউ কেউ তো জানে না। 200 বাস করে তাদের লোক নিয়ে এসে বিভিন্ন দেশ থেকে থেকে এই টাকা কই থেকে আসতেছে কেউ কিছু জানে না। তো যাই হোক, এগুলা আমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছি যে ওকে ঠিক আছে, নতুন পার্টি করতেছে, লেটস হেল্প দেম। বাট ওদের যেই অ্যারোগেন্ট ভাব এবং যেই ধরনেরই, তারা আসলে যদি আমাদের সাথে কনসাল্ট করতো, মানুষকে পাত্তা দিত, মানুষকে মানে অভিজ্ঞতা বুঝতো, রাজনীতি বুঝতো, রাজনীতি বোঝার চেষ্টা করতো, এখানে বহু বহু মানুষ আছে তাদেরকে গাইড করার মতো ছিল। এবং আহ, এটা আসলে আমি বলবো একটা বিশাল বড় মিসড অপরচুনিটি। আম, তো আমার উত্তর এটাই থাকবে যে এরা নির্বাচনে পিছাইতে চাইতেছে তাদের সুবিধার জন্য, তারা যে দল গুছাইতে চায় বা তারা ক্ষমতা আর একটু এনজয় করতে চায়। কিন্তু বাস্তব কথা হলো তাদের মানে নির্বাচন সম্পর্কে, নির্বাচনী রাজনীতি সম্পর্কে তাদের মানে বিন্দু মাত্র আইডিয়া নেই। আসলে তো 24 বছর ধরে যাদের একটা বয়স, ছেলের বয়স 24, তো মানে ভোটই দেখেনি। তার যখন ভোট হয়েছে তার বয়স ছিল 6-7। সে ভোটের কি দেখছে আর ভোটের সাথে যে পলিটিক্স আছে তার এটা কি বুঝছে? এখন আমরা বুঝতেছি আসলে তারা মানে এই যে ধরো যে আসিফ, এই লোকটা যদি এই ব্রাহ্মণবাড়িতে গিয়ে তাদের নির্বাচন করে বা কুমিল্লাতে তার যে আসনে, সে জামানত হারাবে এই অবস্থায়। যদি সে এই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় করে, যেখানে স্টুডেন্টদের প্রাধান্য বেশি বা মিডল ক্লাস এরিয়া আছে, তো সেখানে হয়তো সে ওইখানে দেখতে মানে কম্পিটিশন করতেই পারে, যদি পারে আর তার কি যে- বলতে বলি। ঠিক আছে, যার যেমন যেমন নাহিদ, তাকে আমি এখনো পছন্দ করি। ঠিক আছে, তার কথা কম বলে কিন্তু ভালো মানে কাজ বেশি করে। এই ধরনের মানুষ হয়তো জনপ্রিয়তা পাবে আমরা যেরকম আশা করতেছিলাম। কিন্তু আসলে এদেরকে গাইড করার জন্য ওই 40+, 50+, এই ধরনের মানুষগুলো খুবই অত্যন্ত দরকারি ছিল, এবং ভালো ভালো মানুষ দিয়ে তাদের গাইড করা দরকার ছিল। এদের অ্যারোগেন্সির কারণে, এদের নিজেদের বুদ্ধির দোষে এরা একটা মিস অপরচুনিটি হয়ে গেল। এরা আমাদের জন্য একটা আসলে আমাদেরই ব্যর্থতা, আমাদের দুর্ভাগ্য বলতে হবে, আমাদের দেশের দুর্ভাগ্য যে এত বড় একটা গোল্ডেন অপরচুনিটি পাওয়ারও আমরা এটা কাজে লাগাইতে পারলাম না এখন। এই যে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। সো আমি শেষ করব প্রোগ্রাম আজকে এটা বলেই যে তারপরও কিন্তু সময় শেষ হয়ে যায় নাই, কোর্স কারেক্ট করা যায়। ঠিক আছে, এখনো কোর্স কারেক্ট করার সময় আছে। আমরা এখনো বিএনপি কে পুশ করে যাব আপনাদেরকে, এই বৈষম্য ছাত্রদেরকে স্পেস দেওয়ার জন্য। কারণ তারা অলওয়েজ এই ডানপন্থী রাজনীতির থেকে, ধ্বংসাত্মক ডানপন্থী রাজনীতি থেকে অবশ্যই বেটার অপশন হবে যদি তারা নিজেদেরকে গুছায় নিতে পারে, যদি তারা কোর্স কারেক্ট করতে পারে। আর আপনি কেউ যদি দেখে থাকেন বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির থেকে, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যে রাজনীতি করবেন, আপনাদের রাজনীতির ধারাটা কি হবে সেটাও তো আমাদেরকে এখন পর্যন্ত জানার নাই। আপনারা ডানপন্থী হবেন না সেন্টার রাইট হবেন, না রাইট সেন্টারিস্ট হবেন, না সেন্টার লেফট হবেন, না লেফট হবেন, এগুলো তো আমাদের জানতে হবে। এগুলো তো আপনারা এখন পর্যন্ত বলতে পারেন নাই। হাসনাত গিয়ে সুদ নিয়ে দেখলাম বিরাট বড় হ্যাঁ, ওয়াজ কথাবার্তা বলতেছে। হ্যাঁ, দিস ইজ টু রিয়েলি ফানি, রিয়েলি কনসার্ন করা। উইয়ার্ড এবং এবং আমি ফানি। অবশ্যই, এবং আমি একজন হার্ডকোর বিএনপি সাপোর্টার হিসেবে বলতেছি, আমি চাই না বিএনপি 290টা সিট পাক। আমি জানি যে তারেক রহমান যে হয়তো তার এন্ডে এটা সামাল দিতে পারবে, কিন্তু বাকি দল, পুরা দল এটা সামাল দিতে পারবে না। এটা কোনো দেশের জন্য ভালো কিছু না। উই ওয়ান্ট মোর পিপল, কারণ
যত বিভিন্ন ধরনের মানুষ ওই সংসদে যাবে তত বেশি আইডিয়া নিয়ে কথাবার্তা হবে। এইটাই গণতন্ত্রের সবচেয়ে বিউটিফুল জায়গা। সো আপনারা কোর্স কারেক্ট করেন, আপনারা মানুষের সাথে যান, আপনারা সচিবালয়ে দৌড়াদৌড়ি না করে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলেন, এই এই আশাই থাকবে। সবাই ভালো থাকবেন। আহ আমরা আবার নতুন শো নিয়ে আসবো, আমরা নতুন নতুন গেস্ট নিয়ে আসবো সামনে। আহ সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। হুম।